সরকারি উপবৃত্তি এটা কিন্তু অনেক ছাত্রছাত্রীর জীবন বদলে দেওয়ার মতো একটা সুযোগ। কিন্তু সমস্যাটা হলো এর আবেদন প্রক্রিয়াটা মাঝে মাঝে বেশ জটিল মনে হয়, তাই না? তো চলুন আজকে আমরা এই পুরো ব্যাপারটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে ফেলি। এই যে স্ক্রিনে একটা ফর্ম দেখা যাচ্ছে, দেখতে হয়তো সাধারণ একটা কাগজের মতো, কিন্তু বিশ্বাস করুন এটা সাধারণ কোনো কাগজ না। এটা হাজারো শিক্ষার্থীর স্বপ্নের একটা ভিত্তি। শুধু এই একটা ফর্মই পারে তাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে। আর এই ফর্মকে ঘিরেই আমাদের আজকের পুরো আলোচনা। তো এই যে সরকারি উপবৃত্তির কথা আমরা বলছি, এর আনুষ্ঠানিক নাম হল বাংলাদেশ সরকারের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। আর এর মূল উদ্দেশ্যটা খুবই সহজ এবং মহৎ: ছাত্রছাত্রীদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। লক্ষ্য একটাই, যেন টাকার অভাবে কারো পড়াশোনা হুট করে বন্ধ হয়ে না যায়। ফর্মটা পূরণ করতে গেলেই দেখবেন একটা শব্দ বারবার চোখে পড়বে: HSP-MIS। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এটা আবার কি জিনিস? চলুন শুরুতেই এই রহস্যটা সমাধান করে ফেলি। এটা আসলে সরকারেরই একটা অনলাইন সিস্টেম বা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়েই কিন্তু পুরো উপবৃত্তির কাজটা চালানো হয়, মানে তথ্য যাচাই করা থেকে শুরু করে টাকা পাঠানো পর্যন্ত সবকিছু। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু এখন আসা যাক সেই আসল প্রশ্নে, যেটা সবার আগে মাথায় আসে। প্রশ্নটা হলো, এই উপবৃত্তির জন্য কারা আবেদন করার যোগ্য বা কারা আবেদন করতে পারবে? হ্যাঁ, ঠিক তাই। এই উপবৃত্তিটা আসলে কে পাবে, আর কিসের ভিত্তিতেই বা এই যোগ্যতা ঠিক করা হয়? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু আর কোথাও না, ওই আবেদন ফর্মটার মধ্যেই একটা বিশেষ জায়গায় লুকিয়ে আছে। এই যে, খেয়াল করে দেখুন, ফর্মের এই জায়গাটায় বেশ কিছু প্রশ্ন আছে, একটা প্রশ্নমালার মতো। এই প্রশ্নগুলোর উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু ঠিক করা হয় কে যোগ্য। মূলত এখানে একজন ছাত্র বা ছাত্রীর পারিবারিক আর আর্থিক অবস্থাটা কেমন, সেটাই জানতে চাওয়া হয়। একসাথে অনেকগুলো প্রশ্ন দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, তাই চলুন ব্যাপারটাকে একটু ভেঙে দেখি যে নির্বাচক কমিটি আসলে কোন কোন বিষয়গুলো দেখে। তারা মূলত দেখে পরিবারের মোট বাৎসরিক আয় কত, নিজেদের কোনো জমিজমা আছে কিনা বা থাকলে তার পরিমাণ কত, বাবা মায়ের পেশা বা পড়াশোনা কেমন, বাড়িতে বিদ্যুৎ বা ভালো টয়লেটের মতো সুবিধাগুলো আছে কিনা, আর আবেদনকারীর কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা। তো যোগ্যতা নিয়ে তো কথা হলো, এখন চলুন আমাদের আলোচনার একেবারে মূল পর্বে যাই, মানে ধাপে ধাপে দেখে নিই এই পুরো ফর্মটা কিভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে। ফর্মটা হাতে নিলেই দেখবেন একদম শুরুতে আছে ছাত্রছাত্রীর নিজের তথ্য, যেমন নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম, এইগুলো। এই তথ্যগুলো কিন্তু খুবই সাবধানে পূরণ করতে হবে। একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে, বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই যেন নামের বানান একদম ঠিক থাকে। ব্যক্তিগত তথ্যের পরে আসবে ঠিকানার ঘর। এখানে কিন্তু বর্তমান আর স্থায়ী এই দুই ধরনের ঠিকানাই পরিষ্কার করে লিখতে হবে, কারণ এই তথ্যগুলো যোগাযোগের জন্য খুব দরকারি। আচ্ছা, এবার ফর্মের এমন একটা অংশে আমরা এসেছি যেখানে কিন্তু সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর সেটা হলো পেমেন্টের তথ্য, মানে যে মাধ্যমে টাকাটা আসবে সেই তথ্য। এখানে সামান্য একটু ভুল বা অসতর্কতা হলেই কিন্তু পুরো খাটুনিটাই বৃথা যেতে পারে। দেখুন, টাকা পাওয়ার জন্য এখানে দুটো অপশান আছে। একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর অন্যটা হলো মোবাইল ব্যাংকিং। এর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নেন, তাহলে ব্যাংকের নাম, শাখার নাম আর অ্যাকাউন্ট নম্বরটা একদম হুবহু লিখতে হবে। আর যদি মোবাইল ব্যাংকিং বেছে নেন, তাহলে যে নম্বরে অ্যাকাউন্ট খোলা আছে সেই নম্বরটা দিতে হবে। ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর একজন ছাত্র বা ছাত্রীর কাজ কিন্তু মোটামুটি শেষ। কিন্তু এর পরে কি হয়? ফর্মটা কোথায় যায়, কে এটা যাচাই করে? চলুন এবার জেনে নেওয়া যাক স্কুলের কি কি করণীয় থাকে। ব্যাপারটা হলো, জমা পড়া প্রত্যেকটা আবেদনপত্র কিন্তু স্কুল লেভেলে একটা কমিটি আছে। তারা ভালো করে যাচাই বাছাই করে। বলা যেতে পারে প্রাথমিক নির্বাচনের পুরো কাজটা তারাই করে। এই যে দেখুন কমিটিতে কারা কারা থাকেন, সেটার একটা সরকারি নির্দেশিকা আছে। এখানে সভাপতি হলেন স্কুলের প্রধান, আর সদস্য হিসেবে থাকেন একজন অভিভাবক প্রতিনিধি, একজন সহকারী শিক্ষক আর ক্লাস টিচার। এই কমিটি কিন্তু সব আবেদনপত্র একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তো এই কমিটির কাজটা আসলে কি? তারা মূলত 4টা ধাপে কাজটা শেষ করে। প্রথমত, সব জমা পড়া তথ্য যাচাই করে। দ্বিতীয়ত, নিয়মকানুন অনুযায়ী যোগ্য ছাত্রছাত্রী নির্বাচন করে। এরপর নির্বাচিতদের একটা ফাইনাল লিস্ট বানায়। আর সবশেষে সেই ফাইনাল লিস্টটাকেই সরকারি HSP-MIS পোর্টালে আপলোড করে দেয়। লিস্ট যখন ফাইনাল হয়ে গেল, তারপর আসে একদম শেষ ধাপ। আর এটাই হয়তো সবচেয়ে জরুরি ধাপ, টাকাটা পাওয়ার জন্য ফাইনাল প্রস্তুতি। এখানে কয়েকটা বিষয় কিন্তু 100% নিশ্চিত করতে হবে। এখানে সরকারি নির্দেশিকায় একটা কথা খুব পরিষ্কার করে বলা আছে, যেটা হুবহু তুলে ধরা হয়েছে। কথাটা হলো, অ্যাকাউন্ট যদি ছাত্র বা ছাত্রীর নিজের নামে না থাকে,
তাহলে সেটা অবশ্যই তার বাবা, মা অথবা ফর্মে যার নাম অভিভাবক হিসেবে দেওয়া হয়েছে তার নামে হতে হবে, আর অ্যাকাউন্টের নামের সাথে তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির নামের হুবহু মিল থাকতেই হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। শুনতে হয়তো খুব সহজ একটা নিয়ম মনে হচ্ছে, কিন্তু ভাবুন ছোট্ট একটা ভুল, ধরুন নামের বানানের সামান্য একটু গরমিল কিংবা একটা ভুল অ্যাকাউন্ট নম্বর, এই একটা ভুলের জন্যই কিন্তু পুরো প্রক্রিয়াটা আটকে যেতে পারে, আর উপবৃত্তির টাকাও আর আসবে না। এজন্যই বলছি, ফর্মের এই অংশগুলো যখন পূরণ করবেন তখন একবার না কয়েকবার মিলিয়ে নেবেন। এই যে স্ক্রিনে ব্যাংক আর মোবাইল অ্যাকাউন্টের যে ঘরগুলো দেখানো হচ্ছে, এগুলো পূরণ করার সময় একদম সর্বোচ্চ সাবধানতা দরকার। তো আমরা তো পুরো প্রক্রিয়াটা আদ্যপান্ত দেখলাম, কিন্তু চলুন এবার একটু বড় পরিসরে ভাবি। এই যে এত নিয়ম কানুন, এত প্রক্রিয়া, এই পুরো উদ্যোগটার আসল গুরুত্বটা আসলে কোথায়? এর প্রভাব কিন্তু ছোটখাটো না, অনেক বিশাল। এই একটা কার্যক্রমের জন্যই কিন্তু দেশের হাজার হাজার ছাত্রছাত্রী তাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার মতো সাহস আর সামর্থ্য দুটোই পায়। এক কথায় যদি বলি, এই উপবৃত্তিটা শুধু কিছু টাকা দেওয়া না, এটা আসলে দেশের অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন সত্যি করার পথে একটা অনেক বড় অবলম্বন। আর এটা যে স্কুল থেকে ঝরে পড়ার হার কমাতে সরাসরি সাহায্য করে, তা তো বলাই বাহুল্য। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই উদ্যোগটা যে অসাধারণ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার পথটা মসৃণ করার জন্য এতটুকুই কি যথেষ্ট, নাকি এর বাইরেও আমাদের আরও কিছু ভাবার অবকাশ আছে?